সেনা মোতায়েনের পর রাজধানীর মহাখালী এলাকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমি এই মুহূর্তে রয়েছে যে মহাখালী রেলগেটে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সাথে কিন্তু বিজিবিও টহল দিচ্ছে। মানে সেনাবাহিনী যেখানে নেমেছে, সেনাবাহিনী নামার সাথে সাথে বিজিবি এবং নানা আরও যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ, র্যাব, সকলেই মাঠে নেমেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা কিন্তু টহল দিচ্ছেন এবং এই যে আমি একটু দেখাতে চাই, একই সাথে টহল, একই সাথে এই যে ধ্বংসস্তূপ, রাস্তা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে যারা আন্দোলন করছিলেন। যে দেখেন রাস্তায় গাড়ি পুড়িয়ে রেখেছে, রাস্তায় ইট কংকর এবং রাস্তায় যে পরিমাণ আগুন দেওয়ার চেষ্টা করেছে, এই ধ্বংসস্তূপ দেখে আসলে বোঝা যায় ধ্বংসযজ্ঞ কী পরিমাণ হয়েছে। কারণ যদিও গত 2-3 দিন থেকে এই এলাকায় আসলে প্রবেশ করার সুযোগ হয়নি বা সম্ভব ছিল না এখানে, কারণ এই এলাকাটি তাদের পুরো নিয়ন্ত্রণে ছিল। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করেছিলেন সর্বাত্মক যেন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষ যাতে করে নিরাপদভাবে থাকতে পারে সেই চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তারপরেও মানুষ আহত হয়েছে। নানা রকম স্থাপনাগুলো, অর্থাৎ সরকারি যে স্থাপনাগুলো, সেগুলোর উপরেই তাদের মূল টার্গেট ছিল এবং মূল টার্গেটের অংশ হিসেবে এই যে সামনে একটি পুলিশ বক্স ছিল সেটি পুড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু পুলিশ বক্স নেই, এই যে রেল লাইনের উপরেই একটি পুলিশের পিকআপ ভ্যান ছিল, সেই ভ্যানকে পুড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞগুলো রয়েছে। আপনারা দেখছেন যে সামনেই সেনাবাহিনী ব্যারিকেড দিয়েছে এবং রাস্তা দিয়ে যত গাড়ি আসছে তারা কিন্তু তাদেরকে আটকাচ্ছে এবং আটকে জানতে চাচ্ছেন যে তারা কি উদ্দেশ্যে বের হয়েছেন। যেহেতু জরুরি অবস্থা চলছে, সেক্ষেত্রে শুধুমাত্র জরুরি সেবার কাজে ছাড়া কেউই ঘর থেকে বের হতে পারবেন না। এর মধ্যে যেহেতু তারা সেইটি বিশেষ করে নজরদারি করছে, যদি কেউ জরুরি সেবার আওতায় পড়ছেন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বাকি সবাইকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে, সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। তারা বলছে যে আমরা যতটুকু লক্ষ্য করেছি যে এখানে কিন্তু অনেকেই, বেশিরভাগ মানুষই হচ্ছে জানে না জানার কারণেও অনেকে ঘর থেকে বের হয়েছে এবং কেউ জেনেও উৎসুক জনতার মতো বের হয়েছে। তাদেরও বারবার সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যাতে করে তারা ঘরে ফিরে যান এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। আপনি দেখছেন যে তারা ব্যারিকেডের ব্যবস্থা করছে, রাস্তাগুলোকে বন্ধ করে দেয়া কাজ করছে সেনাবাহিনী, তারা যাতে করে কোনো ধরনের এখানেও সহিংসতা অথবা তৎপরতা না চালানোর সুযোগ থাকে, সেই সুযোগ বন্ধ করে দেওয়ার তারা সর্বাত্মক চেষ্টা করছে। এবং আমরা যে রাস্তায় যে ধরনের গাড়িগুলো দেখছি, যে রিক্সা, অ্যাম্বুলেন্স অথবা প্রাইভেট কার, সিএনজি, এই ধরনের গাড়িগুলো বিশেষ করে চলাচল করছে। হাসপাতালগামী রোগীও দেখেছি। তারা যারা এইসব জরুরি সেবার মধ্যে আওতায় রয়েছে তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। আপনারা দেখছেন যে রেল লাইন, যেগুলোকে যখন রেল আসলে যে এই স্লিপার দিয়ে আটকে দেয়া হতো, সেইগুলোও ভেঙে ফেলেছে তারা। সার্বিক অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। যে আমি এর আগে বলছিলাম যে রেল লাইনের উপরে যে পুলিশের পিকআপ ভ্যানটি পুড়িয়ে ফেলা হয়েছিল, সেটি কিন্তু এখনও অবশিষ্টাংশ যেটা রয়েছে সেটা এখনও পড়ে রয়েছে, তাতেই দেখতে পাবেন। এবং আমরা এই যে সোজা দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে অসংখ্য এখনও মানুষ রয়েছে। তারা বারবার চেষ্টা করছে যে এই মানুষগুলোকে সরিয়ে ফেলতে। যারা যদি উৎসুক কোনো জনতা থেকেও থাকে, যে জানার পরেও, এই অবস্থা, জরুরি অবস্থা জানার পরেও তারা এসেছে এবং এসে তারা দেখার জন্যই শুধু এসেছে, তারাও যেন ঘরে ফিরে যায়, বারবার চেষ্টা করছে। ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যতটুকু চেষ্টা করা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এবং আমরা একই সাথে দেখেছি যে সাধারণ মানুষ তারা বারবারই চাচ্ছে যেন আর ক্ষতি আর না হয়, যে ধরনের ধ্বংসযজ্ঞ চলেছে আর যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে, সেই চেষ্টাও এবং সেই ধরনের কথাও তারা বলছে এবং সেই ধরনের অ্যানাউন্স করছে এবং রাস্তা থেকে মানুষকে সরে যাওয়ার জন্য বারবার নির্দেশনা জারি করা হচ্ছে। মহাখালী রেলগেট থেকে জানাচ্ছিলেন কাউসারা চৌধুরী কুমু। একটু চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে। রাজধানী সচিবালয় থেকে নিরাপত্তা তল্লাশি ও রাস্তার পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিটোনিয়াস। আমি আছি শিক্ষা অধিকার চত্বরে। এই এলাকা এবং আশপাশের যে এলাকা, এটি রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ।
কারণ সচিবালয় আছে, উচ্চ আদালত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আছে, কাছে বঙ্গভবন আছে, ঢাকা স্টেডিয়াম আছে। এই এলাকা কিন্তু রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে এখানকার নিরাপত্তা বলয়ও অন্যান্য এলাকার তুলনায় কিন্তু একটু বেশি এবং একটু কড়া। কারণ নিরাপত্তার দিক থেকে এই এলাকাগুলো গুরুত্ব পাচ্ছে। সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে উল্লেখযোগ্য হারে। তারা কিন্তু এখানে তল্লাশি করে তাদেরকে তল্লাশি করছেন এবং তারাই আসলে বের হচ্ছে মূলত যারা জরুরি সেবার সাথে যুক্ত এবং হাসপাতালের রোগী নিয়ে যারা চলাচল করছেন বা স্বজন আছেন রোগীর, এরা কিন্তু যেতে পারছে। এছাড়া অন্য কাউকে এখানে চলাচল বা প্রবেশ বা যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না। মূলত আসলে ওই ধরনের লোকগুলো বা জরুরি সেবার সাথে যুক্ত যারা, এরা ছাড়া কিন্তু অন্য কেউ বেরও হচ্ছে না। এটাই হচ্ছে বিষয়। মাঝে মাঝে কিন্তু সেনাবাহিনী মাইকিং করে কিন্তু বলছে যে তাদেরকে সহযোগিতা করতে, যারা এখানে চলাচল করছেন এবং এলাকাবাসী বা এখানকার যারা থাকেন তারা সহযোগিতা করেন, না হলে সেনাবাহিনীর উপর যে ক্ষমতা বা এখতিয়ার দেওয়া আছে সেটি তারা কঠোরভাবে প্রয়োগ করতে বাধ্য হবেন। এ হচ্ছে বিষয়। তো সেনাবাহিনীর এখানে উপস্থিতির সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন তাদের উপস্থিতিও রয়েছে এবং সার্বিকভাবে বলা যায় যে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু কারফিউ চলছে। সেনাবাহিনীর সদস্যরা নিজেদের যে সশস্ত্র যে উপস্থিতি সেটি ছাড়াও কিন্তু তাদের যে সাঁজোয়া যান আছে, সাঁজোয়া যানেও 2-3টি করে প্রতি মোড়ে আছে। এবং এমনটিও আমরা দেখেছি, নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো এলাকা আছে যেখানে কিন্তু গণমাধ্যম জরুরি সেবার সাথে যুক্ত থাকলেও সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই যখন বাস্তবতা, তো এই বাস্তবতা আসলে অনেকক্ষণ ধরে বিরাজ করছে এবং যেটুকু সময় আসলে কারফিউ দেওয়া আছে দুপুর 12টা পর্যন্ত, এরপর 2 ঘন্টা বিরতি, এরপর আবার কিন্তু দুপুর 2টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত এই কারফিউটা বিরাজ করবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত আসলে নেওয়া হবে। জুয়েল থিটোনিয়াস জানাচ্ছিলেন। এবার চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে। গতকালের সংঘর্ষে মিরপুর এলাকা ও মেট্রো রেলে ভাঙচুর হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। এছাড়াও আজকের বিষয়েও নিশ্চয়ই তিনি জানাবেন আমাদের। আপনি জানেন যে গতকাল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ রাজধানী জুড়েই চলছিল, সেই কারণে সেই সংঘর্ষের ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ বা ধ্বংসের যে কাণ্ড, ধ্বংসযজ্ঞ যে কাণ্ড, সেই কাণ্ডগুলো কিন্তু আমরা দেখেছি। ইতিমধ্যেই যদি একটু দেখাতে চাই যে আমি এখন আছি মিরপুর 10 নম্বর। এই 10 নম্বরে যে পুলিশ বক্স রয়েছে, পাশাপাশি ফুট ওভারব্রিজগুলো যে রয়েছে, সবগুলো কিন্তু আসলে গতকালকের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের ফলে কিন্তু যারা দুর্বৃত্ত রয়েছেন তারা কিন্তু এই আগুনটি লাগিয়েছিলেন। পুরো ছাই হয়ে গেছে যদি দেখাতে চাই। এই পরবর্তীতে যেহেতু এই সংঘর্ষ চলমান থাকার কারণেই কিন্তু গতকালকে রাতে সিদ্ধান্ত হয়েছে যে দেশে কারফিউ জারি করার। সেই প্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন সেনাবাহিনী। আর সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু একটি বিষয় তারা বলছেন যে কোথাও আসলে জমায়েত হওয়া যাবে না, সেই বিষয়টা তারা কিন্তু দেখভাল করছেন, যাতে করে কোথাও সংঘবদ্ধ বা 3 জনের অধিক কেউ যাতে আসলে দাঁড়িয়ে না থাকে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করছেন। পাশাপাশি সাধারণ জনগণের যারা একান্ত প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকেও বোঝানোর চেষ্টা করছেন তারা যে কারফিউ কি জিনিস। অনেকেই তারা বলছেন যে অনেকেই কারফিউ বিষয়ে তাদের সম্পর্কে ধারণা নেই, তাই এমন পরিস্থিতি, কারণ সাধারণ জনগণের উপস্থিতিটাও কিন্তু বেশ লক্ষণীয়। শুধু তাই না, আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে মিরপুর যে 10 নম্বর মেট্রো স্টেশন, সেখানেও কিন্তু দুর্বৃত্তকারীরা হামলা চালিয়েছে। ভেতরে গিয়ে তাদের সার্ভার থেকে শুরু করে কম্পিউটারে যাবতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে। আরেকটি বিষয় যে কাজীপাড়ার যে মেট্রো স্টেশন রয়েছে, সেখানেও গেট ভেঙে তালা ভেঙে তারাও কিন্তু এই দুর্বৃত্তকারীরা হামলা চালিয়েছে। সেখানেও সব ধরনের কম্পিউটার বা যন্ত্রাংশ যা ছিল প্রত্যেকটি জায়গাতেই তারা কিন্তু আসলে তছনছ করেছে বা ভেঙে ফেলেছে। আর সেই ক্ষেত্রে এই মেট্রো রেল চলাচলের যে আসলে কতদিন লাগবে এটা চালু হতে, সেটা কিন্তু আসলে এখনও ধারণা করা যাচ্ছে না। তবে মেট্রো রেলের কর্তৃপক্ষের সাথে এখনও কথা বলা বা তারা কথা বলতে কেউ চায়নি বলে আমাদেরকে জানিয়েছেন, বা মন্তব্য দেবেন না এখনই। পরবর্তীতে হয়তো বা তারা জানাবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল এখান থেকে সবশেষ। মিরপুর থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।